বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট 2006 সাল থেকে দেশে নিয়মিতভাবে চলচ্চিত্র নির্মাণ কোর্স পরিচালনা করে আসছে। এক মাস শেষে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তারা দ্বিতীয় পর্বে 1 মাস ব্যাপী 5 মিনিট দৈর্ঘ্যের একটি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যৌথভাবে নির্মাণ করার সুযোগ পান। তো এই কোর্সটি আমরা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি এবং আমরা আশা করি আপনারা যারা চলচ্চিত্র নির্মাণে আগ্রহী তারা এই কোর্সে অংশগ্রহণ করবেন। লুসাই পাহাড় থেকে জন্ম নিয়ে কর্ণফুলী নদী পার্বত্য চট্টগ্রামের উপর দিয়ে বয়ে গেছে সাগর অভিমুখে। পাহাড়ি উপকথা বলে, এক রাজকন্যা একদিন এই নদীতে হারিয়ে ফেলেছিল তার কানের ফুল। সেই থেকে এ নদীর নাম কর্ণফুলী। কর্ণফুলী দুলি দুলি কুদু যাবে হনা যেদুম সাংমুই তস মারে মরে নে জানা কর্ণফুলী দুলি দুলি কুদু যাবে হনা যেদুম সাংমুই তস মারে মরে নে জানা। অন্য নতুন এই চৈতু অনসাগৰত যাবে ময়ো যেম কস মারে মরে হি তুই নিবি দায়িত্বনিয়ে সিদুং সানু। এককালীন মুঘলদের কার্পাস মহল 1860 সালে ব্রিটিশদের অধিগত হয়। চিটাগাং হিল ট্র্যাক্টস বা পার্বত্য চট্টগ্রাম নামটা ব্রিটিশদেরই দেওয়া। ব্রিটিশ ও পাকিস্তান আমলেও পৃথক জনগোষ্ঠী ও ভিন্ন ভূপ্রকৃতির কারণে পার্বত্য চট্টগ্রাম কিছুটা আলাদাভাবে শাসিত হয়েছে। 1900 সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনসে একটা বিশেষ অবস্থান ছিল পাহাড় ঘেরা এই অঞ্চলটি। পাহাড়িদের ছিল অনেক স্বতন্ত্র অধিকার। এই কর্ণফুলী উপত্যকায় আমরা এসেছি পার্বত্য চট্টগ্রামের এক আদি চিত্রশিল্পী চুনিলাল দেওয়ানের খোঁজে। কথা হয় চুনিলাল দেওয়ানের বিধবা স্ত্রী বসুন্ধরা দেওয়ানের সঙ্গে। আমার নাম বসুন্ধরা দেওয়ান, স্বামীর নাম সুনিলাল দেওয়ান। জন্মও গামরিদালা মৌজায়। আমার পুত্র ছেলে 7 জন, মেয়ে ছেলে 1 জন। তো ছোটোকালে তার আব্বা থাকতে 1 জন মারা গেছে। এখন 3 ছেলে 1 মেয়ে। আপনার কয় নাতি নাতনি? নাতি হইল মেয়ের ঘরের 5 জন, তারপরে ছেলের ঘরে 2 জন। এই নাতনির বিয়ে হয়ে একটা ছেলে হয়েছে,
মেয়ের ঘরের মানুষ হয়েছি ওই গোলাবাড়িতে, এই খাগড়াছড়ি বাজারের দক্ষিণ দিকে স্কুলে পড়েছি। তারপরে ওখান থেকে আমার বিয়ে হয় বড়াদাম। আমার স্বামী ওনার থেকে শুনছি আর কি, কলিয়াতায় আতখোলায় শিল্পকলা শিখছেন। জয়নাল আবেদিনের প্রিয় সহকর্মী চুনিলাল দেওয়ান ও তার প্রভাবে পার্বত্য চট্টগ্রামে গড়ে উঠেছিল এক নিজস্ব শিল্পরূপ। আমার স্বামী যখন ছবি আঁকতেন, সে কাজের দায়িত্ব যখন সরকার দিলেন, ওখানে এক্সিবিশন করতে হবে, ওখানে এক্সিবিশন করতে হবে, সেটা আমার স্বামীর সুখের হইলে আমারও সুখ। আমরা কত সুখে ছিলাম। বড়াদাম এখন আছে না? এখন ডুবে গেছে। ওই কবে ডুবে গেল আপনার স্বামীর বাড়ি? 1959 ইংরেজি এ খাপ্তায় গোটায় স্বামীর বিটা বাড়ি আর কি। ধান তো ঘরে ঘরে ভর্তি ছিল, অভাব খুব কম ছিল। এই শস্য, সরিষা, তারপরে বেগুন ক্ষেত, যাবতীয় এখন যে ধরনের ক্ষেত দেখছেন, সিম হইতে কোনোটাই অভাব ছিল না। গরু ছাগল, মেহমান আসলে আমরা খুশি হইতাম, কারণ সব কিছু অভাব ছিল না, আপনাকে ইচ্ছা মতো খাওয়াতে পারতাম। পার্বত্য চট্টগ্রামে 3টি জেলা, রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি। ত্রিপুরারা মূলত উত্তরে চেঙ্গি নদীর উপত্যকায়, চাকমারা পার্বত্য চট্টগ্রামের মধ্যদেশে, মারমারা কর্ণফুলী ও সাঙ্গু নদীর মধ্য অঞ্চলে এবং মুরা দক্ষিণে বেশি বাস করে। কাপ্তাই হ্রদের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় রাঙামাটি জেলা। আমরা দেখা করি পাহাড়িদের স্থানীয় নেতা গৌতম দেওয়ানের সঙ্গে। রাঙামাটি বর্তমান যে শহরটা আমরা দেখছি, এটা আসলে আমরা পাহাড়ের উপরে আছি, যদিও এটা লেক, চারিদিকে হ্রদ বেষ্টিত রাঙামাটি শহর। একসময় আমরা কিন্তু সমতল ভূমিতে ছিলাম। শহরকে ঘিরে এখানে প্রচুর গ্রাম ছিল। তো পরে 1960 সালের দিক থেকে যখন কাপ্তাই হাইড্রোলিক প্রজেক্টের কাজ শুরু হয় এবং চূড়ান্তভাবে 63 দিকে এটা পুরো জল নিমগ্ন হয়েছে রাঙামাটি শহর। এতে 1 লক্ষ লোক তারা জায়গা জমি হারিয়েছে। আমাদের 54,000 একর জমি, একদম খুব ভালো জমি, কিন্তু পানির নিচে চলে যায়, যেটা আমাদের টোটাল চাষযোগ্য জমির 40%। কথা ছিল তাদেরকে পুনর্বাসন করা হবে এবং তাদেরকে জমি পরিবর্তে জমি দেওয়া হবে, কিন্তু বাস্তবে দেখা গেছে আসলে জমি পরিবর্তে জমি দেওয়া যায়নি। তো ফলে তাদের মধ্যে হলো কি, প্রায় 30 থেকে 35,000 লোক কিন্তু এই দেশ থেকে চলে যেতে বাধ্য হলো। যখন পানি ওঠা শুরু করলো, এটা রাতারাতি ওঠা শুরু করলো, এটা বাড়তে 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 হঠাৎ করে এটা লেভেলটা বাড়তে থাকলো। তো এমন অবস্থায় মানুষের পক্ষে সম্ভব ছিল না যে তার জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া, হয়তো তার আজীবনের সঞ্চয়। ফলে একটা মানুষ একেবারে সর্বশান্ত হয়েছে, সে টোটাল তার জীবনটাই, তার লাইফস্টাইল, তার জীবিকা সব কিছু চেঞ্জ হয়েছে। এটা অপ্রিয় হলেও সত্য। আমরা তো পাকিস্তানের নাগরিক ছিলাম, তারপরেও আমরা যেটা বলি যে সত্যিকার অর্থের নাগরিক যারা, আমরা যদি প্রথম শ্রেণীর নাগরিক হতাম, হয়তোবা এ ধরনের দুর্ভাগ্যের শিকার হতে হতো না। একটা রাষ্ট্রের পক্ষে, তৎকালীন সরকারের পক্ষে কীভাবে এত বড় একটা দায়িত্বজ্ঞানহীনতা তারা দেখাতে পারবে। এবং আরও একটা এখানে ব্যাপার আছে, পাহাড়িদের কিছু রাইট ছিল ব্রিটিশ আমল থেকে, 1900 সালের যেটা আমরা আইন বলি, সে আইন বলে পাহাড়িরা কিন্তু তার ব্যবহারের জন্য কিছু জমি সে পায়, তার এটা রাইট। এবং একজন হেডম্যান গ্রামের, সে একজন পাহাড়িকে 30 শতক জমি তার ঘরের ব্যবহারের জন্য দিতে পারে, এবং তার দৈনন্দিন প্রয়োজনে পাশে যে পাহাড় জঙ্গলটা আছে সেখানে সে তার প্রয়োজনীয় গাছ, বাঁশ, শন সে ওখান থেকে নিতে পারে, এটা তার অধিকার। তো কিন্তু এটার জন্য কোনো লেখালেখির প্রয়োজন ছিল না।
রেজিস্ট্রেশনের প্রয়োজন ছিল না ওই জন্য। ফলে হলো কি, যখন ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্ন আসলো, যেহেতু তোমার কাগজ নেই বাবা, তুমি কিছু পাবা না। ফলে কি হয়েছে, শুধু সে ঘরের জন্য, তার ঘর, তার তার ঘরের পাশে যে বাগানটার জন্য, তার জন্য তাকে একটা লামসাম টাকা দেওয়া হয়েছে। তার পরিমাণটা হচ্ছে 400। অনেক মানুষ তখন না খেয়েও মারা গেছে, এরকম ছিল। আবার অন্যদিকে আমাদেরকে আরেকটা পরামর্শ দেওয়া হয়েছিল তখন, যে আপনারা ফলের বাগান করেন। কিন্তু ফলের বাগান করার পরে আমরা দেখলাম যে ফল বিক্রি করার জন্য আমরা বাজারে আমাদের পণ্যের দাম পাচ্ছি না। কিছু এক শ্রেণীর ব্যবসায়ীর কাছে আমরা জিম্মি হয়ে গেলাম। চিটাগাং একটা আনারস যেখানে 2 টাকা দাম হয়তো, আমরা সেটা টাকায় 16 টাকা করে বিক্রি করেছি। সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে, যে জেলার লোকরা এত ক্ষতিগ্রস্ত স্যাক্রিফাইস করে আমাদের দেশের এত আমরা এটা উন্নয়নের কাজে লাগলাম, এই জেলাতেই আমাদের আলো আমাদের ঘরে এখন আসে। বিদ্যুৎ অনেক, রাঙামাটি জেলায় 10টি থানা, রাঙামাটি জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। 10টি থানার মধ্যে 4টি থানাতেই এখনো কোনো বিদ্যুৎ যায়নি। কাপ্তাই হ্রদের ফলে পার্বত্য চট্টগ্রামের আকৃতিটাই নাটকীয়ভাবে পাল্টে গেল। যা পর্যটকদের জন্য এত আকর্ষণীয়, সেই কাপ্তাই হ্রদ রাঙামাটির অধিবাসীদের জন্য এক অশ্রুর হ্রদ। এটা ছিল এমন এক বিপর্যয় যা গভীর এক ক্ষতের মতো পাহাড়ি মানুষদের স্মৃতিতে আজও বহমান। বাংলাদেশের স্বাধীনতার পর একটির পর একটি সরকার পাহাড়িদের পৃথক নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক অস্তিত্বকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। আর মধ্য 70 দশক থেকে শুরু হয় সামরিক দলননীতি। পরিকল্পিতভাবে সমতলের বাঙালিদের পাহাড়ে বসবাস করানো শুরু করা হয়। উদ্দেশ্য পাহাড়ি বাঙালি জনসংখ্যার অনুপাতকে পাল্টে দেওয়া। এবার ধান কেমন হয়েছে? ধান ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ। কতখানি ধান? 30-40 মন হইব আর। আপনাদের এই পাহাড়টার কতখানি যায়? পরিমাণ অনুমানিক পরিমাণ 8-10 কানি হবে। 8-10 কানি। এই জমির আপনাদের কোনো দলিল আছে? দলিল নাই। নাই। কেউ কি আপনাদের এখান থেকে উঠিয়ে দিতে পারে? কোথায় দিয়ে পারবো? এই লেকের পানিতে কি আপনাদের কোনো জমি গেছে? হ্যাঁ, জমি আছে তো, পানি তো জমি না আছে তো। লেকের পানিতে কতখানি জমি ছিল? আমাদের বাবার জমিন বেলে 5 কানি সমানই ছিল। পানি এটার জন্য সরকার কোনো ক্ষতিপূরণ দিয়েছে? নতুন ক্ষতিপূরণ দিছে না তো। এই যে যারা ধরেন এই যে নিচে বাঙালিরা ওই যে মাছ ধরতেছে, হ্যাঁ, এদের সাথে আপনাদের জানাশোনা আছে? কথাবার্তা নাই, না না, ওরা কথাবার্তা বলে না? না, আমিও বলি না, তারাইও বলে না। কেন হবে? আমাদের জায়গা জমিন এটা লইছে সেতলার যেতে বাঙালি ব্যাগ জায়গা জমি লই গিয়ে। আপনাদের সঙ্গে কি বাঙালিরা খারাপ ব্যবহার করে? খারাপ ব্যবহার এনে বালাইও করে, মানে ব্যবহার খারাপ বলতে গেলে আমাদের জায়গা তো এটা লইছি, কোনো মিলে বেশি নাই। এখন আপনার কোনো অসুবিধা হয়েছে বাঙালি আসলে? আপনার কোনো জমি নিয়েছে? আর নিচে তো সাংমা জমিন হারি লইছে তো অসুবিধে তো হয়েছে। অসুবিধে উইহিনে তো সাংমা অনেক দূরত বাঙালি আইয়ে রে আর জায়গা জমি লই রে অসুবিধে হয়ে তো আর সাংমাই মরণ হই। এই যে এখানে থাকেন, ভয় করে না? ভয় তো করে। কিসের ভয় করে? বাঙালি ভয় করে দে আর সেনাবাহিনী সাংমা মায়েরা অত্যাচার করি। এই শান্তি শক্তি হয়নি, এখন বন্ধ হয়েছে আর। শান্তি শক্তি হইয়ে দে তো হনদা নয় দে বাস্তবায়ন নগরে। বাস্তবায়ন হইলে আপনারা কি পাবেন? বাস্তবায়ন করলে সরকারে এই ফানি লামাই নি জানা। সেনাবাহিনী লামি যা হরিব, সেতলার লামি যা হরিব, আমাদের জায়গা জমিন ব্যাগ পা হরিব। কাপ্তাই হ্রদে মাছ ধরার বিরাম নেই। জেলেরা প্রায় সবাই বাঙালি। আপনার নাম কি? মোহাম্মদ আবু বকর আলী, বাড়ি কোথায়? বাড়ি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, রুমারি থানা। রৌমারিতে। কি কি মাছ পান? তেলাভুইয়া মাছ, চেতল মাছ, কাতল মাছ, মিরকা মাছ, আইর মাছ। এই মাছ যাবে কোথায়? মাছ এখান থেকে ঢাকা চলে যায়, ঢাকা থেকে আমি ওদিক যাই, আল্লাহ জানে। কীরকম থাকে আপনাদের বলেন তো? থাকে সিজনে মনে করেন যে এর 50,000, কে 20,000, কে 10,000। তারপর এই দেশে 8 মাস আছি, তারপরে দেশে যাব। আর দেশে কি করেন? দেশে আবাদের কাজ করি, ধান পাটের কাজ করি।
এই দেশের খবর আপনাদের কে দিল? এই দেশের খবর সরকারের থেকেই টানছে। কতজন আসছেন? বহু লোক আসছে, লোকের তো অভাব নাই। কত বছর ধরে আসতেছেন? এনে আসি 5-6 বছর ধরে আসি। বউ পরিবার কোথায়? ওই দেশের বাড়ি। পুরো 8-9 মাস বাইরে থাকেন? হ্যাঁ। একবারে তারপর বাড়িতে যান? তারপরে বাড়িতে যাই, আবার মাঝখানে যাইও ঈদের মধ্যে। বাড়ির সঙ্গে যোগাযোগ রাখেন কি? মোবাইলে আলাপ করে চলে। তো এই যে এত কষ্ট করা, এইটা কি পোষায়? এই যে আরেক জায়গায় এখন না পোষালে তো চলা নাগবো, বাল বাচ্চা নিয়ে কামাই করে খাওয়া নাগবো তো। কেন ব্রহ্মপুত্র যমুনা নদীতেও তো মাছ আছে ওটা আপনার? নদী এলাকা, আমার জায়গায় ফকির রয়েছে নদীতে, ব্রহ্মপুত্র নদী না, ওই নদীটা খুব ক্ষতি করছে। আপনি তো কয়েক বছর ধরে আসতেছেন, কোনো পাহাড়ির সঙ্গে আপনার পরিচয় আছে, না, বন্ধুত্ব আছে? পাহাড়ের সঙ্গে পরিচয় করে দরকার নাই তো আমাদের। পাহাড়িদের সাথে আপনাদের সম্পর্ক ভালো? অগর সাথে তো মিশি না, আমরা আলাদা থাকি। আমরা নদীর গাড়ে থাকি, সারাদিন থাকি নদীতে, রাত্রে যাই বাজারে, সন্ধ্যায় বাজারে যাই, খাওয়া দাওয়া করি, শুয়ে ঘুম পারি, আবার সকালে চলে আসি। ওদের সঙ্গে মেশেন না কেন? মিশি না, অগু জাত হইল ভিন্ন জাত, অগু হাতে মিশা তো লাভ নেই। দু সম্প্রদায়ের মানুষের মাঝে কি বিশাল দূরত্ব। আমরা তো ছোটকাল থেকে বাঙালির সঙ্গে স্কুলে পড়েছি, কোনোদিন ঝগড়া জাতি এটা অমুক আহমদ এটা বাঙালি মুখেও সেভাবে আমরা উল্লেখ করতাম না, তখন প্রশ্নই ছিল না এটা চাকমা এটা বাঙালি। খুব শান্তিপূর্ণভাবে জীবন কাটাইছি আমরা। এই পানি আসার পর মানুষের অভাব অনটন বাড়িয়ে গেল, পুনর্বাসন তো ঠিক মতো হইল না, কেউ পাইছে কেউ পায় নাই। যারা পাইছে সেগুলো সেটেলার আসে গিয়ে দখল করলো, মারামারি হাঁকাহাঁকি, একজনের জায়গায় একজনে দখল করলে সেটাকে মারামারি ছাড়া দখল করা যায় না। এর অশান্তির ভিতরে জীবন কাটানো। বাঙালি পাহাড়ি সম্পর্ক এক সময় ভালো ছিল, এখন খারাপ কেন? ওই সেটেলার আছে যে তাদের মন মানসিক অন্য ধরনের। এই দুই দল যদি এক দল না থাকতো, শান্তি চুক্তিটা যদি কার্যকারী হইতো, আমার মনে হয় একেবারে শান্তি হইতো আমার। যুগ যুগ ধরে পাহাড়িরা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে পাহাড়ে জুম চাষ করে এসেছে। বলা হয় জুম চাষ বিজ্ঞান ভিত্তিক নয়, পরিবেশের পক্ষে ক্ষতিকারক, কিন্তু সেটা সর্বাঙ্গীন সত্য নয়। আমরা গেলাম জুম চাষি এক পাহাড়ি নারীর সঙ্গে কথা বলতে। ধান ছাড়া আর কি কি ফসল করেন এখানে? ধান ছাড়া হলুদ, মরিচ, বায়ুন, সমি। আপনাদের যে ক্ষেতের ফসল, এই যে হলুদ বা আর যা কিছু মরিচ, এগুলো কোথায় বিক্রি করবেন? রাঙ্গামাটি, আপনি সুবুলং করি, রাঙ্গামাটি করি। ধান ধান বিক্রি করে না, আমি নিজে খাই। বছর হয় না, বছর নয়। এখানে কতদিন থেকে আছেন? এখানে আসি বৈশাখ মাস। আর কতদিন থাকবেন? কতদিন থাকবে? খেলা আছে, খেলা বানরে খাই পেলাই বেগিন অল্প অল্প আছে, এখন ছবি টান করিব। বান্দরে খেয়ে 1 বছর টান করিব, বানরে খাই পেলাই বেগিন অল্প আছে দি। আপনার স্বামী কি করে? স্বামী কবিরাজ। কবিরাজ? হ্যাঁ। এখানে থাকতে কেমন লাগে? তেমন তো অসুবিধা নলাগে, সুবিধা লাগে। শান্তি চুক্তি হতে ভালো হয়েছে না? সদায় শান্তি চুক্তি শান্তি চুক্তি হইয়ে না, এখন তো নয়। শান্তি চুক্তি হইয়ে দে, বাস্তবায়ন তো বেগদিন পুরো নয়। কি বাস্তবায়ন হচ্ছে না? আর চাকরি বাকরি নদার, সরকারে কিছু নদার। এখানে কোনো বাঙালি বাস করে? হ্যাঁ, কোনো বাঙালি এখানে? বাঙালি উপরে আছে, সুবুলং, সুবুলং, হ্যাঁ। সুবুলং অবধি আছে। ওদের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন?
সম্পর্ক ভালো চলে তো। কোনো অসুবিধা হয়? অসুবিধা নয়। আপনার কোনো বন্ধু আছে বাঙালিদের মধ্যে? আপনার কোনো নাই, বান্ধবী নাই। আছে? এই পাহাড়টার মালিক কি আপনারা? হ্যাঁ, এটা কি হেডম্যান দিছে না সরকার, বাংলাদেশ সরকার? হ্যান্ডেন হেডম্যান দিছে। আপনারা যতদিন খুশি এই পাহাড়ে থাকতে পারেন। আর আর জায়গা হলো যে পাহাড়, আর পাহাড়ি মানুষ পাহাড়ে নথাকম ওদের থাকবো। কেউ কি আপনাদের ওঠানোর চেষ্টা করছে কখনো? না ইয়ান আমার জায়গা, ইয়ান আমাদের জায়গা। আর জায়গা আমি খেমনা উঠি যাবো, আমি যাবো তা উঠি। ইয়ান আর জায়গা, ইয়ান আর বন্যবৃত্তি। এটা সত্য যে দ্বন্দ্বটা জাতিগত ততটা নয় যতটা অর্থনৈতিক, কিন্তু যখন চেহারা পৃথক হয়, ধর্ম ও ভাষা আলাদা হয়, দ্বন্দ্বটা একটা ভিন্ন মাত্রা পেয়ে যায়। 79-এ আগে আমাদের এমন কোনো রেকর্ড নেই যে আমাদের কোনো এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। পাহাড়ি বাঙালিদের মধ্যে আমাদের সম্পর্ক এত ভালো ছিল, আমরা ভাইয়ের মতো। আমাদের বন্ধুবান্ধব তো অধিকাংশ একসাথে স্কুলে লেখাপড়া করি, একসাথে খেলাধুলা করি। আমাদের মধ্যে পাহাড়ি বাঙালির কোনো দ্বন্দ্ব ছিল না। সমস্যা আমাদের সৃষ্টি হয়েছে আসলে 79, যেটা বললাম, 79 থেকে 84 পর্যন্ত। তখন তৎকালীন সরকার গভর্নমেন্ট স্পন্সার্ড 4 থেকে 5 লক্ষ লোক এই জেলায় পুনর্বাসন জন্য নিয়ে আসে। এটা আমাদের টোটাল জিনিসটা আসলে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। একটা সাধারণ ধারণা আছে বাংলাদেশের মধ্যে, হিল টেস্টটা একটা বিশাল এরিয়া, টোটাল বাংলাদেশের 10% জমি এখানে আছে। সুতরাং মনে হয় যেন এখানে লক্ষ লক্ষ লোক এখানে বসবাস করানোর মতো ব্যবস্থা আছে, কিন্তু বাস্তবে তা নয়। আমাদের 1954-এ যে সেন্সাস হয়, তখন আমাদের জনসংখ্যা তখন 5 লাখের মতো তখন ছিল। তখনও জমির যে পরিমাণটা আমরা দেখেছি, তখনও আমাদের প্রতি পরিবারের ভাগে যে সমস্ত জমিগুলো আছে, আমরা 3.5 একর থেকে 4 একর মতো জমি আমাদের ভাগে পড়ে। তো এখন সরকার যাদেরকে নিয়ে আসছে, তাদেরকে একটা অঙ্গীকারের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। তাদেরকে 5 একর দেওয়া হবে বনভূমি, মানে দ্যাট ইজ এই জংলা জমি। 4 একর দেওয়া হবে, দুইভাবে ব্যবহার করা যায় জমি, বন এবং চাষও করা যায়। 2.5 একর করে ধান জমি দেওয়া হবে। এই ধরনের অঙ্গীকার তাদের হয়। কোথায় পাবে এত জমি সরকার? আমাদের জমি তো তখনই ছিল না। এখন নতুন যারা লোক আসলো, তারও ছিন্নমূল। আর একটা লোক আসলে তো হবে না, তার তো বাঁচতে হবে, তার তো জমিটা ব্যবহার করতে হবে। সেই জমিটা আমি পাচ্ছি কোথায়? ফলে যেটা বাস্তব হয় সেটা হয়, যেটা হলো কি, পাশে যে পাহাড়ি গ্রামগুলো ছিল, যারা ইতিমধ্যে এই এত আমাদের প্রতি এত সব এই আমাদের এত বিপর্যয়ের পরেও যারা মোটামুটি পায়ে দাঁড়িয়েছে আর কি, ভ্যালিতে লেকের কোনাতে কিছু হয়তো জমি চাষ করেছে, আবার আবাদ করেছে, ন্যাচারালি তার জায়গাটা ওদিকে এনক্রোচ করা শুরু করেছে। যারা বহু বছর ধরে স্বাভাবিকভাবে পাহাড়ে এসে বসবাস করছে, তাদের প্রতি পাহাড়িদের বিরূপতা তেমন নেই। তাদের ঘোর আপত্তি পরিকল্পিতভাবে সরকারি মদতে বাঙালিদের এনে পাহাড়ে কৃত্রিমভাবে বসতি করানো, যার উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে পাহাড়িদের নিজ ভূমিতেই সংখ্যালঘু বানানো। আমরা গেলাম বহু বছর ধরে এই অঞ্চলে বসবাসকারী বাঙালি কৃষক আব্দুল হাকিমের বাড়িতে। আমি আসছি কুমিল্লার থেকে, মতলব থানা। আসলাম ওদিকে নদী ব্যাঙ্গিয়া আপনার বাড়িঘর সব কিছু লইয়া আছে। কারণ আপনি কোন সালে আসছেন? আমি এসে স্বাধীনের পর দিন 1972 সালে। হ্যাঁ, তারপর এখানে আপনার আরও আপনার আছে 60 সালে 55 সালের লোক এখানে আছে। তো এই জায়গার খোঁজ পাইলেন কিভাবে? ওই দিন আসামের তো লোক আসছিল সেপ্টেম্বর ইয়ার যুদ্ধের মধ্যে, পাকিস্তান হিন্দুস্তানের যুদ্ধের মধ্যে নিয়ে হয়েছিল। সেইখানে যদি আমাদের মুসলমান আছিল, সেই মুসলমান তো উঠে এদেশে আসছে, এইখানে জায়গা মধ্যে দিয়েছিলাম নেপালের মধ্যে। তো এইখান তো ওনারা আসছে মতন অস্ত্র ওনার, যেমন আমার স্ত্রী আছে, আরেকজন স্ত্রী আছে, লতায় বাইয়া এই দেশের লোক আসছে। গ্রামে কতজন মানুষ আছেন আপনারা? এইখানে মানুষ আছে আমরা গণ এই মাথা হইতো আর দহিন মাথা পর্যন্ত আছি 34 ঘর। আপনার কত জমি আছে? তো ধরেন 60 কানির মতন আছে আমার। 60 কানির মতো জমি। এই গ্রামে কোনো পাহাড়ি নাই? কোনো পাহাড়ি নেই, এখানে শুধু বাঙালি আছে আমরা। আপনাদের সাথে পাহাড়িদের সম্পর্ক কেমন এখন? সম্পর্ক এখন তো ভালোই, ব্যয় দিতে হলে সবই ভালো, ব্যয় নিতে হলে কোনো কিছুই না। আমাদের এইখানে ঘাটে তোরে অনেক পানির মধ্যে আইয়া সব
জাল মারতে আসেন আপনি, এই আপনার ধরছে, চাঁদা দিতে হবে। কারা? পাহাড়ি দুর্ঘটনা করবে, না দিলে মারধর করবে, তারপর তো আপনার চাঁদা লিয়া, তারপর তো আপনার জাল মারতে পারবেন পানি। আপনাকে কখনো চাঁদা দিতে হয়েছে? আমি চাঁদা দেই নাই, আমি জালও মারি না, চাঁদাও দেই নাই আমি, আর কোনো লোক বাদ নাই। পাহাড়ে গেলে পাহাড়িরা কিছু বলে? পাহাড়িরা এরকম লোক আছে আপনার একদম ভালো আছে, আবার খারাপও আছে। একদিন আমার মারিয়া লাগবে। কেন? এই তুই খারাপ লোক এলি কেন, কুডার লোক কেন এলি? গরু দিলেন বেশি, গরু খাওয়ামু, আমাদের এখানে নাই, সব হলো পানি। কয় তুই আসতে পারবি না, খেয়ার কিনছ? কিনছি। কত ফোজা? এত ফোজা। কয় যা নিতে পারতি না, যা ইনশাল ভাগ্যা যা, নাহলে মেরে ফেলাম তোর। হ্যাঁ, 2টা লোক আছিল, 2টা লোক মধ্যে একটা লোক ভালো আছিল। তা আমার ওই লোকটা বলে যে আপনি ডরায়েন না বেশি, তাই মাতাল। এখন পাহাড়ি যে প্রকারে এখান থেকে বাঙালি উঠাই নাও, এটা কি বাংলাদেশ না পাহাড়ির দেশ? এটা পাহাড়ির জন্মস্থান কোথায়? কোথায় ওদের জন্মস্থান? থাইল্যান্ড। আমাদের বাঙালি হইল বাংলাদেশের মধ্যে জন্মস্থান, তারা থাইল্যান্ডের জন্মস্থান হইয়া এইখানে বাহাদুরি আর আমরা নিচেটা যাইতে আছি। এই হলো সরকারের কাজ। এসে তো পড়ছেন, তা এখন কেমন লাগতেছে? এখন মল্লই যেন থাকতে হইব, বাঁচলই যেন থাকতে হইব, কিছুতেই শান্তি হবে না। আপনি কোন আচ্ছা, আজ বলতেছেন এত অসুবিধা, হ্যাঁ, কিন্তু আপনি কি আপনার নিজের গ্রামে ফিরে যাবেন? মতলব কি করে যাবো? আমার তো নাই কিছু, কোথায় যাব? ওনার হলো পরিবার আমার। জি। ওনার নাম কি? ওনার নাম ফজিলুন্নেসা। কেমন লাগে এখানে থাকতে? আছি কোনো রকম ভালো, সময়তে ভালো, সময়তে খারাপ, এই আর কি। ভালো হইলে আর কদ্দুর পাহাড়ি জায়গা। ভালো কি কি বলেন তো? ভালো এই আর কি, ছেলেরা তখন বেকার, ভালো আর করতো, কামে করতে ভালো খাইলাম, কিংবা জমিনে চাষ করলাম, চাষে যদি ফলন পাই তাহলে ভালো, না পাইলে ওর দুঃখ, ওর ঠুক ভালো আর কি। আমাদের ছেলেরা কাজ পায় না নাকি? বেকার তো, ছেলেরা তো বেকার। এই এলাকায় কাজ নাই তেমন? কী কাজ আছে? কোনোটা চাকরি বাকরির লাইন আছে? কোনোটা ব্যবসা বাণিজ্যের লাইন আছে? কি আছে? মাছ মারতে পারলে, মাছও নদীতে এখন নাই। 5 বছর পরে, এই বছর ধান পাইছি কতগুলো, 6 বছর পরে, 5-6 বছর পরে তেলেরটা পাওয়া হইল না। প্রত্যেক বছর মানে চাষ করি, রোয়া দিয়া সম্পূর্ণ ঠিক হইয়া আইলে ধানের ছড়া বাইর হয়েছে, কিংবা কিছু কিছু রং ধরছে, ওই টাইমে ডল মেরা দিব, যাও গেল, যাও। ঢল মারা মানে? পানি সেটা আসলো, আর ওই টিলে এই যায়। যাদের ব্যাপারে পাহাড়িদের সবচেয়ে বেশি অভিযোগ, অর্থাৎ যেসব বাঙালি সেটেলারদের জমির লোভ দেখিয়ে এনে সরকার এই অঞ্চলে কৃত্রিমভাবে বসিয়েছে, এবং যারা তাদের অর্থনৈতিক জীবনের জন্য সরকারি রেশনের উপর নির্ভরশীল, আলাপ হলো তাদের একজনের সঙ্গে। নাম রুহুল আমিন। আপনি কবে এসছেন এখানে? 82-তে এসছি। কেন আসছেন? আসছি দেশে অভাব, বা সরকার হচ্ছে যে জমি জমা দেয়, এখানে শান্তিতে থাকুন, এই এসে আসছিলাম আর কি। আদি দেশ কোথায় আপনার? খুলনা। দেশে আপনার জমি ছিল? জমি ছিল অল্প। কত? জমি যা ছিল সবাই বেশি আইছি। আপনার এখানে ধান হয় না? না, দেশ বাড়ি ধান হয়, যার জমি আছে তার তো হয়, আমাদের তো আর ধানা জমি নাই। কামলা দিতে? কামলা দিতে। আপনি যখন আসছিলেন সরকার কি দিছিল আপনার? আইসি মন্তর ওই গম দিছে সরকার 2 মণ করে মাসে, আর 400 টাকা দিছিল হাজি কাম ভাইয়া। তারপর মাসে মাসে 200 টাকা দিছিল, 2 বছর দিছিল। তারপর কিছু দেয় না, জমি দিয়েছে 4 একর, পাহাড়ে বাড়ি দিয়েছে 25 শতক। 25 শতক জমি দিয়েছে, জমিতে তো আমরা যাইতে পারতেছি না। কেন? শান্তি বাহিনীর কারণে বা চাকমার কারণে আমরা যাইতে পারতেছি না। আপনারা কয় ঘর এখানে আসছেন? এখানে আমরা প্রায় 400 পরিবারের মতো আছে। আপনাদেরকে এক সমাজ এখানে? না, সমাজ আনে 3টা। 3টে সমাজ? তিনটে। কি কি সমাজ? এই সেলিম গ্রুপ হয়েছে, এই এক গ্রুপে চিন্তা কারণে ওই সমাজের লোক আসতে হইলে পানি লাগে, নৌকো লাগে। আর ওই সমাজের লোক আবার এখানে আসলে নৌকো লাগে। তো এক সমাজের লোক, এই এক টিলা যেগুলো, এইটা এক সমাজে চলে আর কি। এখানে আপনারা কোন কোন জেলার লোক আছেন? সব ডিস্ট্রিক্টের লোকই আছে। খুলনার আছে, তারপর যশোরে আছে, দিনাজপুরের আছে, রংপুরের আছে, তারপর ঢাকার কম, একটু ঢাকার কমই আছে, নোয়াখালী আছে, 64টি জেলার প্রায় দেশের লোকই আছে।
শান্তি চুক্তি তো হয়েছে, হ্যাঁ শান্তি এতে চুক্তি। সুবিধা হয়নি আপনাদের? এত সুবিধা হয় না, শান্তি চুক্তি ওই আরো ক্ষতি হয়েছে। কেন? আগে তো খুব শান্তি বাহিনী ছিল, এখন পার্টি দুইটা বাই দিয়েছে, সন্টুস আর গন্টুস। আগে হ্যাঁ একজনের টাকা দিলে 1000 টাকা দিলে এক সিজন কাজ করা যাইতো, এখন দুইজনের 2000 টাকা দিলে এক সিজন কাজ করা যায়। তো পুলিশ মিলিটারি কিছু করে না আপনাদের, রক্ষা করে না? পুলিশ মিলিটারি রক্ষা করে, হাগো হোমে পড়লে রক্ষা করে, কিন্তু আমরা তো হাগো আন্ডারে থাকি, আমরা হলে যান বাঁচাইতে পারতে আছি না। আমাকে ভিতরে যাইতে হইলে, কামাই করতে হইলে হাগো টাকা দিতে হইবে। আর পুলিশ আর্মিরা কয় তোমরা ভিতরে যাইতে পারবে না, ভিতরে যাবো কেন, তোমরা কাছে থাকবা। তা কাছে থাকি আমরা কি খাবো, খাওয়ার কিছু আছে না। ভেতরে আপনারা কি করেন? কিছু ওই গাছ কাটতে হয়, বাঁশ কাটতে হয়, ওইগুলো বিক্রি করতে হয়, লাকড়ি কেটে দিয়ে গাছে। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট 2006 সাল থেকে দেশে নিয়মিতভাবে চলচ্চিত্র নির্মাণ কোর্স পরিচালনা করে আসছে। এক মাস শেষে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তারা দ্বিতীয় পর্বে 1 মাস ব্যাপী 5 মিনিট দৈর্ঘ্যের একটি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যৌথভাবে নির্মাণ করার সুযোগ পান। তো এই কোর্সটি আমরা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি এবং আমরা আশা করি আপনারা যারা চলচ্চিত্র নির্মাণে আগ্রহী তারা এই কোর্সে অংশগ্রহণ করবেন। আমরা খুঁজে পেলাম শান্তি বাহিনীর 2 জন প্রাক্তন সদস্যকে। 75-এ আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। যখন হাই স্কুলে পড়তাম, হাই স্কুলে পড়ার সময় এই যে পাহাড়ি ছাত্র সমিতি নামে একটা ছাত্র সংগঠন ছিল আমাদের। তো তখন যারা কেন্দ্রীয় কমিটির ছাত্র নেতা আর কি, এনারা আমাদেরকে সবসময় মানে কেউ যে ড্যাশ আমাদের পার্বত্য চট্টগ্রামের অবস্থা ব্যবস্থা বিভিন্ন এই সমস্যা সম্পর্কে আলাপ আলোচনা করতেন এবং আমাদেরকে বোঝাতেন আমরা যদি আন্দোলন না করি আমাদের ভবিষ্যৎ, আমরা যে 10 ভাষাভাষী জাতি আছি এদের অস্তিত্ব টিকে রাখা এখানে খুব কঠিন হবে। শেষ পর্যন্ত আমরা ওই আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম, অর্থাৎ ষষ্ঠ আন্দোলনের দিকে মানে পাওয়া গেল। 75 ইংরেজি থেকে 86 ইংরেজি পর্যন্ত। যখন আপনি গিয়েছিলেন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স 18 বছর। আপনি যখন গিয়েছিলেন আপনার বয়স কত ছিল? আমার তখন 21 বছর। আমি এগ্রিকালচার ইনস্টিটিউটের ছাত্র ছিলাম ঢাকায়। তখন সালটা ছিল 1986। আমি ছোটোবেলার থেকেই মানে আমার জাতির জন্য কিছু করার প্রেরণা অনুভব করতাম। আর যখন আমার 21 বছর বয়স, যখন আমার টকবগে যৌবন, তখন আমি দেখি দিঘিনালা জ্বলছে, পানছড়ি জ্বলছে। তখন আমি চিন্তা করলাম আমার ব্যক্তিগত স্বার্থে লেখাপড়া না করে আমার দেশের সাথে কাজ করা উচিত। সেই সময় আমি চলে যাই আর কি। তারপরে ফিরে এলেন কেন? যখন চুক্তি হয় 1997 2রা ডিসেম্বর, তখনই আমি ফিরে আসি আর কি। শান্তি চুক্তি বাস্তবায়নের সমস্যা কি? এরা বলে যে শান্তি চুক্তি বাস্তবায়ন হচ্ছে না, আর সরকার বলছে যে মানে আমরা আস্তে আস্তে আমরা দিয়ে দিচ্ছি যে সমস্ত চুক্তির মধ্যে রয়েছে, বাস্তবায়নের মানে একটু ভেজাল দেখা যাচ্ছে আর কি। আমার মতে উপপক্ষের মানে এই খোলাখুলি আলাপ আলোচনা করার পরে একটা সিদ্ধান্ত টেনে নেওয়া দরকার। বিষয়টা আসলে আমার দিক থেকে আমি এইভাবে দেখছি, যা আলাপ আলোচনা তো চুক্তির আগে হয়েছে, তারপর চুক্তি সম্পাদিত হলো। এখন চুক্তি সম্পাদনকারী দুপক্ষের মধ্যে বাংলাদেশ সরকার হচ্ছে প্রধান পক্ষ। বাংলাদেশ সরকার যদি এগুলো বাস্তবায়ন না করে তাহলে তো করার কিছু নেই। যেমনভাবে মনে করা যাক 33টি বিষয় জেলা পরিষদ আঞ্চলিক পরিষদের হাতে দেওয়ার কথা, তন্মধ্যে কটি দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। এবং এখানকার নির্দিষ্ট ভোটার তালিকা হওয়ার কথা স্থায়ী বাসিন্দাদের নিয়ে, এবং এখানকার ভূমি সমস্যাগুলো সমাধান করার কথা। কিন্তু প্রতিটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সচেতনভাবে এগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে অথবা লঙ্ঘন করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম তো বাংলাদেশের বিচ্ছিন্ন অঞ্চল না, এই বিষয়টা বাংলাদেশের জনগণকে বুঝতে হবে এবং সেই হিসেবে এগিয়ে আসতে হবে। শুধু সরকারের উপর ভরসা করে থাকলে আমার মনে হয় এগুলো সম্ভব না। আর কতগুলো বিষয় আমাদের ব্যাপারে যেগুলো ভুল ধারণা আছে এগুলো একটু স্পষ্ট হওয়া দরকার। অনেকে মনে করে আমরা বাঙালি বিদ্বেষী, জিনিসটা কিন্তু ওটা না। যারা শুধু স্বার্থের জন্য হিল ট্যাক্সে আসতেছে এরা শুধু স্বার্থ হাসিল করার জন্যই থাকে, এদের কাছে মানবিক মূল্যবোধটা খুবই কম থাকে।
আর যারা আগে থেকে এখানে আছে আমাদের সাথে, ওদের সাথে অবশ্যই আমাদের ভালো সম্পর্ক আছে। এটা একটা দিক। আর এক সময় আমাদের চেষ্টা করা হয়েছিল বিচ্ছিন্নতাবাদী হিসেবে প্রমাণ করার, কিন্তু এক্ষেত্রে আমরা বলবো যে আমরা অবশ্যই বিচ্ছিন্নতাবাদী নই। একটা উদাহরণ আমি তুলে ধরতে পারি, মনে করেন দুর্গম এলাকায় আমরা স্কুল প্রতিষ্ঠা করেছি, সাজেক অথবা অন্য কোনো জায়গায়, কিন্তু ওই জায়গাগুলোতে আপনারা এখনও গেলেও মানে জানতে পারবেন যে ওখানে জাতীয় সঙ্গীত হিসেবে সোনার বাংলায় গাওয়া হয়েছিল এবং ফ্ল্যাগও উড়েছিল বাংলাদেশের ফ্ল্যাগ। আপনি কিভাবে মনে করেন যে পার্বত্য চট্টগ্রামে একটা সার্বিক উন্নয়ন সম্ভব? আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি মানে উন্নয়ন তাদের মাধ্যমে সম্ভব যারা এখানকার ভূমিপুত্র, সে হোক পাহাড়ি সে হোক বাঙালি। অন্য ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে উন্নয়ন করে দিয়ে যাবে, এটা আশা করা যেমন ভুল, তেমনি মানে এটা দেওয়াটা ঠিক না আমি মনে করি আর কি। যখন পাহাড়ি ছিলেন, সংগ্রামে ছিলেন, জীবন কেমন ছিল? জীবনটা তখন উঠতি বয়স, প্রাণ একটা চাঞ্চল্য ছিল, মানে রাত দিন মানে পরিশ্রম করলে কোনো মানে আমাদের ইয়ে হতো না আর কি, অর্থাৎ ক্লান্ত লাগতো না। আর একটা মানে আলাদা মানে মানে অ্যাডভেঞ্চারিস্টের মতো মানে লাগতো আর কি। তখন কষ্টটা মেনে নিয়েই তো জঙ্গলে যাওয়া। 10টা কষ্ট করার পর যখন গ্রামের কারো কাছ থেকে আমরা সামান্য সহানুভূতি পেতাম, তখন আমাদের সব কষ্ট ধুয়ে যেত আর কি। এই রক্তক্ষয়ী সংঘর্ষে অনেকেই জীবন হারিয়েছিল। আমরা দেখা করলাম তেমনই এক শহীদের বাবা মায়ের সঙ্গে। মণিময় আমার জ্যেষ্ঠ পুত্র, বড়ই ভালো ছেলে ছিলেন। এই পড়াশুনো করতে করতে তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন। ওখান থেকে ওই আন্দোলনের সময় এই আপনার মানবেন্দ্রলাল গিয়ে যোগ দিয়ে ওখানে সে মারা গেছে। কবে মারা গেল? 1983 ইংরেজিতে। ওর মৃতদেহ কি আপনারা পেয়েছিলেন? জি, ডেড বডি পেয়েছিলেন? পাইনি, পাইনি। ওর কোনো ছবি আছে বাসায়? এখন তো ছবিও নাই। আমি ছবি সব উঠার ছবি সব হারাই ফেলছি। সব আমার হারিয়ে গেছে। সব ছিল সব হারিয়ে গেছে। ওর আর্মিদের বয়ে আমার নিজের কাগজপত্র হারিয়ে গেছে। কখন কোথায় পড়ে রয়েছে আর পাইল না। ওর মৃত্যুর জন্য আপনারা কোনো বিচার চেয়েছেন কখনো? আমরা মৃত্যুর জন্য আফসোস করলেও কার কাছে আফসোস হবো? সে আন্দোলনের মধ্যেই দেশের লোকজনের অধিকারের জন্য যখন গেছে, সে তো ওখানে মানে জীবনটা শেষ করেছে অধিকারের প্রাপ্তির জন্য। সেই জন্য আমরা দেশে কেন মারা গেল তার জন্য আমরা এত দুঃখিত নই। অধিকার কি পাওয়া গেছে? যা পাওয়া সেটাও তো কিছু করতেছে না। এটা কি অধিকার? ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশ সরকারটা কী করলো, এই দেশের লোকগুলো শান্ত শিষ্ট এই সমস্ত দেখে তাদের নিরাপত্তার জন্য তারা হিল ট্যাক্স ম্যানুয়াল একটা গঠন করে গেছে। এই হিল ট্যাক্স ম্যানুয়ালে সব কিছু সেফগার্ড দিয়ে গেছে। কি এখানে যদি কোনো বাঙালি বা অন্য বাইরের লোক আছে, এখানে এই দেশের লোকের স্বার্থ ক্ষতি হয় এমন ব্যবহার করে, তখন তাকে 24 ঘন্টার মধ্যে বাইরে যেতে হইতো। কিন্তু বর্তমানে পাকিস্তান আমল দেখলাম, বাংলাদেশ দেখলাম, এই দেশের ঘটনা বহুল তারা নিয়ে আসলো কি এই আন্দোলনের বিরুদ্ধে কী নাম করছে দমন করবার জন্য তারা নিয়ে আসলো মিলিটারি। এই মিলিটারি আনলো কি মানব দল হিসাবে লোক। বর্তমানে যে সমস্ত সংবাদ বের হয় সেটা সমস্ত সরকারের থ্রোতে বা আর্মির থ্রোতে হয়, এখানেও সত্য না, সব মিথ্যা। আর কীভাবে আনে আপনার শরণার্থীগুলো বসাই দেয় কীভাবে? ওই আপনার মিলিটারিরা মুরব্বী গোছানোর লোকগুলো দায়িত্ব একটা মিটিং করবে, মিটিংয়ের মধ্যে মারবে গুলি। এখন দেখা কতগুলো ঘটনা হয়েছে আপনার খাওয়াখালিতে আছে, ইংরেজিতে আপনার লঙ্গুডু, দিঘিনালা, লোগাং, এ সমস্ত যে হত্যা প্রশ্ন জানেন 2 বছর আগে মাল চুরিতে করলো, এগুলো সরকার তো দেখেছে, কে করেছে? এগুলো একটা কোথাও বাইর হয়েছে? কোনো কোথাও বাইর হয় নাই। এই কল্পনা সরকার সে তো ওমেন ফেডারেশনের একটা ইয়ে ছিল, সদস্য। সে একটা দাবিপূর্ণ কথা বলে, তাকে জীবন দিতে হয়,
অপহরণ করে নিয়ে যায়। কারা নিয়েছে তাকে? আর্মিরা নিয়ে গেছে, যেহেতু যে আর্মির বিরুদ্ধে বলছে, যে এলাকায় আর্মি ছিল সেই এলাকায় আর্মি নিয়ে গেছে। ইংরেজিরা সৃষ্টি করে 3 সার্কেল চিফ। স্থানীয়ভাবে তাদের রাজাই বলা হয়, চাকমা রাজা, বোমাং রাজা ও মং রাজা। কাপ্তাই হ্রদের হাত থেকে স্থানীয় চাকমা রাজার রাজপ্রাসাদটিও রক্ষা পায়নি। বর্তমান চাকমা রাজা দেবাশিস রায় একজন আধুনিক পরিশীলিত মানুষ। এই যুগে রাজা হতে কেমন লাগে? বর্তমানের গণতান্ত্রিক যুগেও আমাদের রাজাই বলে, আমাদের এখানে ইংরেজিতে চিফ বলা হতো। এখানে আমাদের বিচার আচার থেকে শুরু করে আমাদের সাংস্কৃতিক প্রথাগত অনেক কিছু ব্যাপারে আমরা জড়িত আছি। তবে আমার মনে হয় না যে সেটা গণতান্ত্রিক যে পদ্ধতি চলছে, আঞ্চলিক পরিষদ রয়েছে, আমাদের সাংসদরা রয়েছেন, জেলা পরিষদ, সব মিলে আমরা আছি। আমি কোনো কন্ট্রাডিকশন দেখি না। এখানকার চট্টগ্রামে তো অন্যান্য যেসব জাতিসত্তা আছে ছোট ছোট, তাদের সঙ্গে চাকমা জাতির আন্তঃসম্পর্ক কেমন? তখনকার বিভিন্ন যে জাতিগোষ্ঠীগুলো ছিল মোটামুটি স্বায়ত্তশাসিত ছিল। তবে চাকমা রাজ্য বলতে যেটা পরে চাকমা সার্কেল নামে পরিচিত, এই অঞ্চলের মধ্যেও কিন্তু অন্যান্য জাতি গোষ্ঠীর লোক ছিল, যেমন মারমা অবশ্যই ছিল, পাংখ ছিল এবং আছে পঞ্চঙ্গা। এবং আমার জানা মতে তখন বিশেষ করে একটা বেশ ভালোই একটা পারস্পরিক একটা শ্রদ্ধাবোধ ছিল বলে আমি মনে করি। একেবারে যে দ্বন্দ্ব কোনো সময় ছিল না সেটা অবশ্যই সঠিক না, দ্বন্দ্ব থেকে যায়, কিন্তু কোনোদিন আমরা শুনি না যে সেটা একটা সংঘাতে পরিণত হয়েছে। বাঙালিদের সাথে চাকমাদের সম্পর্ক এখন কেমন? এই বিষয়ে আমার যে ব্যাপারে দ্বন্দ্ব সেটা হলো যে ভূমিকে কেন্দ্র করে। এখন আপনি জানেন যে 1979, 80, 81, 82 ইত্যাদিতে বেশ কয়েক লাখ বাঙালি পার্বত্য চট্টগ্রামের বাইরে থেকে এখানে সরকারি উদ্যোগে আনা হয়। ওটাকে কেন্দ্র করে অনেক সময় দেখা গেছে যে ওই বসতিগুলো পাহাড়িদের হয়, ওখানে হয়তো ওদের লিখিত দলিলই আছে, এমন জায়গার উপর বসতি স্থাপন করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ওদের প্রথাগত নিয়মে ও আইনে ওদের মালিকানা বা দখল ছিল, কিন্তু কাগজ ছিল না। যাই হোক, সেটা পার্বত্য আইনে সেটা অ্যালাউড। এরকম জায়গাতে বসতি স্থাপন করা হয়। সেখানে স্বভাবতই এখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এই জায়গা জমিকে কেন্দ্র করে। এটা আমি বলবো যে একটা ভুল একটা সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পাহাড়িদেরকেও অন্যায় করা হলো। আর যাদেরকে আনা হয়েছে ওদেরও কিন্তু আমার জানা মতে অধিকাংশ বাঙালিরা যারা এসছে এখনও পর্যন্ত ওরা খুব ভালো অবস্থায় নেই। কি করলে মনে করেন যে বাঙালি পাহাড়ি সম্পর্ক আরও ভালো হতে পারে? প্রথমত আমার মনে হয় যে এই অঞ্চলের যে একটা বিশেষ প্রশাসনিক ও রাজনৈতিক একটা ইতিহাস রয়েছে, এটা কিন্তু অনেকে জানেন না। তো কারণটা সহজ, ইতিহাসটাই আলাদা ছিল। পার্বত্য চট্টগ্রাম একটি মাত্র অঞ্চল বাংলাদেশের যেটি সরাসরি ঢাকা কর্তৃক শাসিত ছিল না, যতক্ষণ না পর্যন্ত ব্রিটিশরা এসে আবার এই অংশটাকে বাংলাদেশের সাথে সম্পৃক্ত করে, তৎকালীন বাংলার সাথে। তো সুতরাং স্বাভাবিকই এটার যদি একটা বিশেষ ইতিহাস থেকে থাকে সাংবিধানিক রাজনৈতিক, সেটাকে স্বীকৃতি দেওয়া উচিত, বোঝা উচিত। একজন রাজা হিসেবে আপনার এক্সাক্ট কাজগুলো? আমার দায়িত্বগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা হলো যে বিচার। যেহেতু আমাদের পাহাড়িদের যে সামাজিক যে বিরোধগুলো, এগুলো রাষ্ট্রীয় আদালতে যায় না, এগুলো আমাদের আদালতে আছে। ওটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাংশন। এছাড়া আমরা হেডম্যানদের কাজ আমরা দেখাশোনা করি রাজারা। তো এটা ছাড়া আমরা আবার সরকারের পরামর্শদাতা, সেটা ডেপুটি কমিশনার, জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড থেকে শুরু করে আমরা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়েরও আমরা উপদেষ্টাদের অন্যতম আছি। তো রাজকোষের অর্থের উৎস কি? মূলত হচ্ছে সেই খাজনার অংশ, সে জুম খাজনার, গ্রোভল্যান্ডের খাজনার অংশ। আর কিছু কিছু আমরা কিছু কিছু সরকারের কাছ থেকে আমরা অ্যালাউন্স পেয়ে থাকি। তবে এটা আমি বলতেই পারি, আমরা সে জনগণ থেকে এবং আমরা সরকার থেকে যা পাই তার চাইতে অনেক বেশি আমাদের শুধু জনগণের জন্যই খরচ করতে হয়। বান্দরবনে দেখা হলো এক ব্যতিক্রমী মানুষের সঙ্গে, উছালা ভান্তে। উচ্চপদে সরকারি চাকুরি ছেড়ে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন। পার্বত্য চট্টগ্রামের
12টি জাতিসত্তার দরিদ্র বালক কিশোরদের নিয়ে বান্দরবনে গড়ে তুলেছেন এক অনাথ শিক্ষা আশ্রম। 5 বছর কি 6 বছর বয়সে আমাকে প্রথম স্কুলে পাঠায়। তারপর আমি বান্দরবনে লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটি সরাসরি চলে যাই এবং ল ডিপার্টমেন্টে ভর্তি হই। আমি ম্যাজিস্ট্রেট কাম মুনসেফ এই চাকরিটাও করেছি। 1990-তে এসে আমি চাকরি ছেড়ে দিয়েছি, এই ভিক্ষু জীবনটা, সন্ন্যাস জীবনটা নিয়েছি। এই প্রতিষ্ঠানটা গড়ার চিন্তা আপনার কিভাবে এলো মাথায়? আমাদের ভিক্ষুরা সাধারণত অশিক্ষিত, বাংলা জানে না, ইংলিশ জানে না, এমনকি নিজের ভাষাও ঠিকমতো জানে না। তাই আমি প্রথমে এদেরকে ভাষা শিক্ষা দেওয়ার জন্যে, তারপরে ধর্ম শিক্ষা দেওয়ার জন্যে, তারপরে বাংলাদেশের যে আধুনিক শিক্ষা, এই আধুনিক শিক্ষা দেওয়ার জন্যে আমি প্রতিষ্ঠানটা করলাম। সাথে সাথে মানব সেবার জন্যে, যেমন ধরুন আমার এখানে ওই থানচি, রুমা, নাক্ষংছড়ি বিভিন্ন জায়গা, রিমোট এরিয়া থেকে অনেক পশ্চাৎপদ ছেলেপেলে আছে যেখানে কোনো স্কুল নাই। মা বাপ আমাকে দিয়ে তারা বিদায়, কারণ মা বাবার কোনো ক্ষমতা নাই মাসে 5 টাকা দেওয়া অথবা 1 টাকা দেওয়া। আমাদের মানবা ভাষা, আমাদের নিজস্ব অক্ষর, নিজস্ব বই পুস্তক সব থাকা সত্ত্বেও এখন এই মানবা ভাষা শিক্ষার অভাবে সত্যি বলতে আমাদের বর্তমান যুগে যে আধুনিক ছেলেপেলেরা মারমা কথা ঠিকমতো বলতেও পারে না। এই জন্য এটাও আমি চেষ্টা করতেছি আমাদের মারমা ভাষা যেন আবার তারা শিখতে পারে। আমি এখানে মারমা ভাষা শিক্ষা দিচ্ছি। আমার নাম সুবতি পিঙা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সেমিডলপাড়া। তোমার বাবা মা কোথায় থাকে? আমার মা বাবা বাড়ি থাকে। তোমার বাবা কি করে? আমার বাবা কৃষি চাষ করে। জমি আছে তোমাদের? না। কয় ভাই বোন তোমরা? আমরা 8 ভাই বোন। কবে এসছো এখানে? কয় বছর হলো? আমি এখানে এই বছর 2 বছর হয়। আচ্ছা, কেন এসছো? এখানে আমি লেখাপড়া করতে আসি। কি পড়বে? কি লেখাপড়া? এখানে আমরা বাংলা পড়ি, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান পড়ে আর কি। তুমি ভবিষ্যতে কি হতে চাও? আমি ভবিষ্যতে ভিক্ষু হতে চাই। ভিক্ষু হলে কি সুবিধা? ভিক্ষু হলে মানুষকে ডন পথে আনতে সুবিধা। তোমার কোনো বাঙালি বন্ধু আছে? আছে। কোথায়? আমার নিজের পাড়ায়। কি নাম? লোকমান। ও কি করে? সে লেখাপড়া করে। তুমি এখানে আর কত বছর থাকতে চাও? এখানে সারা জীবন থাকবো। এই বাঙালিদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কি করলে সম্ভব? প্রথম মনে করি আমি সৎ মানুষ দরকার, সিভিল সার্ভেন্ট যারা, এক পুলিশ থেকে শুরু করে, এটা তো প্রথম। আর দ্বিতীয়ত গভর্নমেন্টেরও সে ধরনের কিছু গঠনমূলক পলিসি নেওয়া দরকার এবং আমাদের সাথে আলাপ আলোচনা করে নিলেই আমার মনে হয় আমাদের কি দরকার এটা তারা খুঁজে পাবেন। আমরা যখন ছোট, আমাদের সময়ও দেখেছি মোর দিন 80 আমরাই ছিলাম, কিন্তু পরবর্তীতে যেভাবে বাহির থেকে উদ্বাস্তু আসছে এখানে, এরা ম্যাক্সিমামই আপনার উদ্বাস্তু বলতে এমন কতগুলো ক্যারেক্টারের লোক যাদের কিছু নাই বলে যা পায় তা তারা কেড়ে নিতে চায়। ওইসব লোক আসাতে সবচেয়ে বেশি প্রবলেমটা হয়েছে আমাদের, আমরা শান্তিতে থাকতে পারিনি। ওরা জোর করে জায়গা নিয়ে যাচ্ছে। যেমন আমাদের এই কিয়াংয়ের কথা বলি, এখন যেটা 14 একরের মতো যেটা আমার দলিলে লিপিবদ্ধ আছে, এটাও এখন ব্যাহত হয়ে গেছে। এইটুকু শুধু বিষয় হলে এখানে 3 একর জায়গা, বাকি প্রায় 11 একর জোর করে দখল করছে। আমি শুনেছি যে আপনি একসময় পাহাড়ে পাহাড়ে ঘুরে সুর সংগ্রহ করতেন। হ্যাঁ, এই সম্পর্কে অভিজ্ঞতা কিছু কেমন বলবেন একটু? ও বড় চমৎকার। আমি তখন একটা টেপ রেকর্ডার সাথে রাখতাম। আমাদের পাহাড়ে গিয়ে দেখলাম আমাদের অনেক ঐতিহ্য লুক্কায়িত আছে, হারিয়ে যাচ্ছে। আমি শুনেছি আপনি সাংগ্রাইমা গানটি সুর দিয়েছেন। সাংগ্রাইমা নিনিয়া রিক জেগে পামে ও নি কোরো ও মেমরিরো লাগে 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 চুপিয়গে মেলে Lage
শান্তি চুক্তির প্রধান যে উদ্দেশ্য ছিল পাহাড়িদের অধিকার ফিরিয়ে দেওয়া, তা তেমন এগোয়নি। আঞ্চলিক পরিষদ ও তার অধীনস্থ জেলা পরিষদগুলিকে এখনো চুক্তি অনুযায়ী তাদের প্রাপ্য ক্ষমতা দেওয়া হয়নি। জেলা পরিষদের কাজটা হলো মূলত এই এলাকার উন্নয়ন করা, এখানের কৃষ্টি তারপরে ভাষা সেগুলো রক্ষা করা, এটাই মূল উন্নয়নটাই আর কি মূল। আর এর পাশাপাশি অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদের সঙ্গে সবার মধ্যে সমন্বয় করে কাজগুলো করা আর কি। আর জেলা পরিষদে এখন 15টা ডিপার্টমেন্টকে ন্যস্ত করা হয়েছে এবং এটা ভবিষ্যতে আরও হয়তো ট্রান্সফার্ড হবে। তার মধ্যে প্রাইমারি এডুকেশন, তারপরে হেলথ, তারপরে লাইফস্টক, এগ্রিকালচার এক্সটেনশন, উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি, এরকম 15টা বিষয়। পাহাড়ি মানুষ হিসেবে এই ধরনের গুরুত্বপূর্ণ পদে কোনো সমস্যা বোধ করেন? উপজাতীয় হিসাবে যে আমি মনে করি না এটা কোনো সমস্যা আর কি, কারণ সমস্যাকে ফেস করার মতো আমার মানসিকভাবে আমি প্রস্তুত আছি। তারপরে আবার মহিলা, একজন নারী হিসেবে মারমা নারীদের অবস্থা কেমন এখন? পুরুষদের অবস্থা যেখানে অবস্থান খুব খারাপ, যেমন বান্দরবানে শিক্ষিতের হার 15-এর ঊর্ধ্বে হলে এখনো মাত্র 28% আর কি। তো মহিলাদের তো স্বাভাবিক অনেক পিছিয়ে পড়ার অবস্থা। এখন পরিবর্তন হচ্ছে, তবে এমনি ধরেন সম্পদের উত্তরাধিকার যেটা আছে সেটা হলো মারমাদের মধ্যে আবার পায়, মেয়েরা পায়, এটা আছে। কিন্তু আবার পাশাপাশি দেখা যায় যে এটা মারমা না, আমি বলবো অধিকাংশ পাহাড়িদের মধ্যে এটা হচ্ছে হয়তো মহিলাদের বেশি কাজ করতে হচ্ছে। তারা জুম চাষে, চাষাবাদ যেটা করবে সেখানেও কিন্তু তারা অংশগ্রহণ করছে, পার্টিসিপেশন আছে। জঙ্গল কাটা থেকে শুরু করে তাদের গাছপালা কাটা, ধান তোলা, ফসল তোলা সবখানে আছে। আবার পাশাপাশি তাকে ঘরে এসে কাজ করতে হচ্ছে। আপনার নাম কি? আপনার স্বামী কি করেন? জুম কাজ করে। এই পাড়াতে কতজন মুরং আছে? কতগুলো পরিবার আছে? 18 পরিবার আছে। আপনার কয় ছেলে মেয়ে? 3 মেয়ে 3 জন, ছেলে নাই। বড় 2 মেয়ে কি স্কুলে যায়? বড়টা যায়। স্কুল কোথায়? 12 মাইল এখানে। আজকে যুগে যাননি কেন? বাচ্চা অসুস্থ, আর না জ্বর হয়েছে গতকাল থেকে। ম্যালেরিয়া হয় এখানে? হয় অনেক জনে ম্যালেরিয়া। আপনার পরিবারের কারো ম্যালেরিয়া হয়েছে? জি, বাচ্চারা হয়েছে। জ্বর হলে বাচ্চাদের কি করেন? ডাক্তার আছে? আছে। কোথায়? ওই তমসিলা আমার তুতে গেলে না, ওইখানে রবিবার দিনে। আপনার নিজের দেশ কোথায়? বরথলি পাড়া বল, ওই পাহাড় রুমা থেকে অনেক দূরে হাঁটতে হয় একদিন। আপনার বাবা মা বেঁচে আছেন? জি আছে। এখন বাবা কি করে? কিছু এখন তো কিছু করে না, আগে তো হেডম্যান করছে। তার বিয়ে হয়েছে কয় বছর? 8 বছর হয়েছে। তারপরে বাবার বাড়ি কয়বার গেছে? একবার গেছে, দূরে এখন পারে না যেতে, বাচ্চাও আছে। ওরা কেউ, বাবারা কেউ আসছে? যে কে আসে? ভাই আছে, বছরে 1-2 বার দেখতে আসে ভাই, ছোট ভাই। যুগ যুগ ধরেই পার্বত্য চট্টগ্রামের বনভূমিকে নিঃশেষিত করা হয়েছে। কাপ্তাই বাঁধ ও চন্দ্রঘোনার পেপার মিল প্রতিষ্ঠার ফলে পার্বত্য চট্টগ্রামের বনজ সম্পদ ধ্বংসের মুখোমুখি হয়েছে। জুম চাষের উপর নির্ভরশীল মুরাং ও অন্যান্য পাহাড়ি জাতিসত্তাগুলির জীবন জীবিকার একমাত্র অবলম্বন ছিল পাহাড় ও বন, কিন্তু সেই বন জঙ্গলও আজ তাদের হাতছাড়া হওয়ার পথে। আমাদের বক্তব্য হচ্ছে ক্লিয়ার, আমরা বনে মানুষ, বন আমাদের জীবন, আমরা বন চাই। যে 1300 বর্গ মাইল ব্রিটিশরা
রিজার্ভ ফরেস্ট করে গেছে হিলটেক্সে, যেটা আমাদের টোটাল এরিয়া 25%। সেই বনভূমি এখন তো বিরান হয়ে গেছে। কাঠ ব্যবসায়ীরা অবৈধভাবে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে সাজস ছাড়া তো এটা হয় না। যারা কাঠের ব্যবসা করে তাদেরও একটা সিন্ডিকেট, তারা আমাকে অ্যাকচুয়াল প্রাইসটা দিচ্ছে না, তাদের কাছে আমাদের জিম্মি হয়ে যেতে হবে। মূলত ব্যবসা তো তাদের হাতে, আমাদের হাতে তো অ্যাকচুয়ালি পাহাড়ের হাতে তো ব্যবসা নেই আসলে। এবং রাঙামাটি শুধু নয়, 3 জেলার মধ্যেই যত হাট বাজার আছে, যারা দোকান করে কিংবা ব্যবসা করে 95% তারা। এটা অর্থের বিচারে যদি আমি বলি যে যেখানে টাকার ফ্লোটা যেখানে বেশি হয়, সেক্ষেত্রে বনের ব্যাপারটা কোটি কোটি টাকা ব্যবসা হয়। গোটা পার্বত্য চট্টগ্রামকে শকুনের মতো ঘিরে রয়েছে অসংখ্য করাতকল আর ফার্নিচারের দোকান। প্রতি মুহূর্তে উজাড় হয়ে যাচ্ছে মূল্যবান কাঠ ও বনজ সম্পদসমূহ। বড় গাছ তো প্রায় শেষ, ছোট গাছও উজাড় হওয়ার পথে। এই বাজারে কয়টা ফার্নিচারের দোকান? এই বাজারে 60টা দোকান আছে। কেমন চলছে? মোটামুটি। এই কি কি বানান আপনার দোকানে? এই তো ব্যবহারের জন্য আর কি, কাঠ, দরজা এবং আপনার এই যে আলনা, সোফা সেট, এগুলো আর কি। কি কাঠ? এগুলি হলো আমরা ওই যে অকশনে সেগুন কাঠ দিই বনের ব্যাগ থেকে। হ্যাঁ, ওখান থেকে বনের ব্যাগ থেকে অকশন নিয়ে সেগুন আবার গামারি। বন বিভাগ এগুলো বিক্রি করে? বনের ব্যাগের লিস্ট দেয়, মানে অফিসিয়াল ভাবে আর কি, সরকারিভাবে। আপনারা যে তখন কিনে নিয়ে আসেন? তখন ওখানে আমরা টেন্ডারের মাধ্যমে কিনে নিয়ে আসি, সরকার রাজস্ব খরচ দিয়ে তখন নেওয়া হয় আর কি। এই যে সুন্দর খাট, এইটা বানাতে কত খরচ পড়বে? এটা খরচ পড়লে তো 9.5-10 টাকা। 9.5-10 টাকা। এইটা কি আমি ঢাকা নিয়ে যেতে চাই, কি করতে হবে? আমার বনবিভাগ থেকে অর্ডার নিতে হবে। ও আচ্ছা, আমি যদি আপনার কাছ থেকে কিনতে চাই তাহলে আমাকে আবার বন বিভাগের অর্ডার নিতে হবে? আমি নিয়ে দেবো, মানে আমার যে কাগজ দিয়ে আমি কাঠগুলো সংগ্রহ করেছি, ওই কাগজ দিয়ে আমি এখান থেকে ওই কাগজের মারফতে আপনাকে দেওয়া হবে। এটা সম্ভব? কাঠের ব্যবসায় আসছে ওরকমের, এখানে দেশীয় কাঠটা আছে, সোমেলে আছে, আর বাইরেও দৌড়াদৌড়ি করতেছে না, এখানে বসে টুকটাক ব্যবসা করতেছে। কেমন লাভজনক? কেমন আসে? মোটামুটি কোনো মতো চলতেছে। আশেপাশে এত কাঠ, এত বন জঙ্গল। জঙ্গলের থেকে তো এখানে কোনো কাঠ আছে না, জঙ্গলের থেকে কাঠ যায় চিটাঙে, ওগুলো তো যায় চিটাং চলে যায়, টাকা চলে যাচ্ছে। ওইটাই লাভ দিচ্ছে? এটাই তো লাভ, এটা অনেক টাকা কম লাগবে। লাভ করতে পারবেন না? এত টাকা লাগবে, 20 লাখ টাকা লাগবে। কি কি কাঠগুলো তো আমাদের এখান থেকে যায়? সেগুন গেছে, গামারিয়ে গেছে। ওই সব জায়গায় কারা কোথাকার? এই তো ঢাকারও ফাটে, চিটাঙ্গের ফাটে, ডিস্ট্রিক্টের থেকে ডিস্ট্রিক্টে যাচ্ছে। জায়গা জমিটা খুব স্পর্শকাতর ব্যাপার আমাদের জন্য। এটা আইনের মধ্যে বলা হয়েছে যে পার্বত্য চট্টগ্রামের কোনো জমি জেলা পরিষদের অনুমোদন ছাড়া দেওয়া যাবে না। আমরা কিন্তু দেব না বলিনি। আচ্ছা আচ্ছা, অনুমোদন সাপেক্ষে আমরা বুঝবো কাকে দেওয়া যায়। কেউ যদি ভালো উদ্দেশ্য নিয়ে এখানে আসে, কেউ যদি এখানে ইন্ডাস্ট্রি করতে চায়, কেউ যদি এখানে বড় কোনো সেরকম এগ্রিকালচারাল কোনো প্রজেক্ট করতে চায়, আমরা যদি মনে করি যে হ্যাঁ দেওয়া যায়, আমরা দেবো। অনেকে একটা ভুল ধারণা আছে, কিংবা ধারণা দেওয়া হয় যে পার্বত্য চট্টগ্রামে কোনো বাঙালিকে জায়গা দেওয়া যাবে না। এটা কিন্তু ঠিক নয়। অবৈধভাবে যেগুলো দখল দেওয়া হয়েছে তাদেরকে, সেটা যদি নিজ মালিককে দেওয়া হয়, সে থিলে হোক আর ধান্য জমি হোক, সেটা করলে ওই পাহাড়িটাও বাঁচলো, ওই বাঙালিটাও বাঁচলো। তো সে অবৈধ জায়গাগুলো তাদেরকে ফেরত দিলে আমার মনে হয় শান্তি হবে। আর ঘুরিয়ে এলো পাহাড়ে পাহাড়ে ঘোরার আমাদের দিনগুলি। এক অজানা শিল্পীর খোঁজে আমরা পার্বত্য চট্টগ্রামে এসেছিলাম। পাহাড়ি মানুষদের মাঝে ঘুরে জানতে পারলাম পার্বত্য চট্টগ্রামের মানুষদের জীবনের আরও কিছু গভীর সত্যকে। পাহাড়ি উপকথার সেই কন্যা কর্ণফুলী নদীতে একদিন হারিয়ে ফেলেছিল তার কানের ফুল। সেই থেকেই যেন হারিয়ে গেছে পাহাড়ি মানুষদের জীবনের সব নিরাপত্তা, আনন্দ
প্রশান্তি। কাপ্তাই হ্রদের কারণে পাহাড়ি মানুষেরা একদিন তাদের জমি জমা হারিয়েছিল। পাহাড়ি মানুষেরা কি কখনো পাবে আধুনিক ও গণতান্ত্রিক এক রাষ্ট্রের সম অধিকার সম্পন্ন নাগরিকের মর্যাদা? অর্ণ ফুলে দুলে দুলে হুদু যাবে হানা যে ধুসাং মুই থাসো মারে মরে নে জানা হন মনতুন এ চতু হন সাগরত যাবে ময় যেম থাসো মারে মরে হি তুই নিবে দেজ দুনিয়ে সে দং সাংমুই নগরেছ তুই মানা যে ধুং সাংমুই থাসো মারে মরে নে জানা। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট 2006 সাল থেকে দেশে নিয়মিতভাবে চলচ্চিত্র নির্মাণ কোর্স পরিচালনা করে আসছে। এক মাস শেষে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তারা দ্বিতীয় পর্বে 1 মাস ব্যাপী 5 মিনিট দৈর্ঘ্যের একটি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যৌথভাবে নির্মাণ করার সুযোগ পান। তো এই কোর্সটি আমরা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি এবং আমরা আশা করি আপনারা যারা চলচ্চিত্র নির্মাণে আগ্রহী তারা এই কোর্সে অংশগ্রহণ করবেন।